বিশ্ব শরণার্থী দিবস আজ। কক্সবাজারে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের মানবেতর জীবন যাপন, অগ্রগতি নেই প্রত্যাবাসনে চরম বিপাকে বাংলাদেশ। বন্ধ থাকা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল চালুর দাবি স্থানীয়দের। কর্মসংস্থান তৈরি সহ বস্ত্রশিল্পে নতুন দিগন্তের উন্মোচনের আশা। এক বছরে হামে প্রাণ গেল ৬৬৬ জনের, লাখেরও বেশি আক্রান্ত, টিকাদান জোরদার, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি তাবশির আলিজা। নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে চরম বিপাকে বাংলাদেশ। দুই দেশের মধ্যে দফায় দফায় আলোচনা হলেও অগ্রগতি নেই প্রত্যাবাসনে। অন্যদিকে রোহিঙ্গারাও মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে আজ পালন হচ্ছে বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গারা বলছেন, নাগরিকত্ব, নিরাপত্তা ও ন্যায় বিচার পেলে স্বদেশে ফিরতে চান তারা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। নিজ দেশে সেনাবাহিনীর হাতে ভয়াবহ নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় ১২ লাখ রোহিঙ্গা। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি এসেছে ২০১৭ সালে। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৪টি ক্যাম্পে বসবাস করছে তারা। আশ্রয় দেয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে কয়েক বছর ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। মিয়ানমারের সঙ্গে আলোচনা ও কূটনৈতিক তৎপরতায় দফায় দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও ফেরত পাঠানো যায়নি একজনকেও। তবে নাগরিকত্ব এবং নিরাপত্তার নিশ্চয়তা পেলে মিয়ানমারে ফিরতে রাজি রোহিঙ্গারা। বাংলাদেশ সরকারের রিকোয়েস্ট করি, আমরা ইউএনের রিকোয়েস্ট করি, আর ঘরত আর কেন হারা যায়, আর দেশত আর জলতি বললে চাই, আর রিফিউজি লাইক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসন করার অনুরোধ জানান স্থানীয় জনপ্রতিনিধি। রোহিঙ্গা তাদের নিজ দেশ অর্থাৎ মিয়ানমারে ফেরত নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া, সেটা বহির্বিশ্বের সাথে আলোচনা করার সাপেক্ষে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে যাতে দেশ থেকে নিয়ে যাওয়া হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকে। অপরাধ দমনে ক্যাম্পের ভেতরে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শরণার্থীদের মাঝে সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে বলে জানায় পুলিশ। গুটি কয়েক লোক আপনার পুরো সমাজকে নষ্ট করার জন্য যেমন দায়ী, এখানে রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে অস্ত্র তৈরি করার জন্য তারা দায়ী। আমরা তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর অবস্থানে আছে। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন। সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার। বর্তমান সরকার তাদের নির্বাচনী ইশতেহারেও প্রত্যাবাসনের বিষয়টি উল্লেখ করেছে এবং আমার বিশ্বাস আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে। রোহিঙ্গাদের কার্যকর ও টেকসই প্রত্যাবাসনে সচেষ্ট হবে আন্তর্জাতিক সম্প্রদায়, এমন প্রত্যাশার কথা জানান রোহিঙ্গা ও স্থানীয়রা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে জোর প্রস্তুতি চলছে। এটি হবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর তার প্রথম বিদেশ সফর। পূর্ব ঘোষণা অনুযায়ী ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর করবেন প্রধানমন্ত্রী। এরপর ২৩ জুন তিনি কুয়ালালামপুর থেকেই বেইজিং যাবেন এবং ২৬ জুন ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে মালয়েশিয়া ও চীনের সাথে সম্পর্কের গতি আরও বাড়বে, যার মাধ্যমে মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে জটিলতার অবসান এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ক্ষেত্র তৈরির সুযোগ তৈরি হতে পারে। পাঠ্যপুস্তকে ফুটবল, ক্রিকেট সহ ৫ খেলাকে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতি গঠনে শিশু শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাবেও উল্লেখ করেন তিনি। শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন। আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তোলার জন্য পাঠ্য বিষয়ে শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব অনস্বীকার্য উল্লেখ করে তিনি আরও বলেন, প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে খেলাধুলার প্রতি নতুন প্রজন্মের আগ্রহ আরও বাড়বে।
উপমহাদেশের বস্ত্র শিল্পে ১২০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান কুষ্টিয়ার মোহিনী মিল স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হলেও অনিয়ম দুর্নীতিতে বন্ধ হয়ে যায় মিলটি। সেই মোহিনী মিলের ঐতিহ্য নতুন রূপে ফিরে পাওয়ার আকুতি জানিয়েছেন স্থানীয়রা। আর নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, প্রতিষ্ঠানটি ফের চালু হলে কর্মসংস্থান তৈরির পাশাপাশি বস্ত্রশিল্পে নতুন দিগন্তের উন্মোচন হবে। মিলন খন্দকারের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। এক সময় কুষ্টিয়ার সর্ববৃহৎ বস্ত্রকল ছিল মোহিনী মিল। শুধু কুষ্টিয়া নয়, অবিভক্ত বাংলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মিলটি নানা অনিয়ম আর দুর্নীতির জাতাকলে হারিয়েছে কর্মচাঞ্চল্য। মাত্র ৮টি তাঁতযন্ত্র নিয়ে যার পথ চলা শুরু হয় ১৯০৮ সালে। মোহিনী নামের এক ব্যবসায়ী মিলটি স্থাপন করেন। এজন্য বেছে নেন তৎকালীন নদিয়া জেলার কুষ্টিয়া মহকুমাকে, যেখান থেকে সহজে এবং কম খরচে কলকাতা, ঢাকা সহ আশপাশের অঞ্চলে পণ্য পরিবহন করা যেত। তুলা থেকে সুতা, তারপর কাপড়ের বুনন। প্রতিষ্ঠার কিছুদিনের মধ্যেই মিলটি একটি লাভজনক শিল্পে পরিণত হয়। প্রতিষ্ঠার ১ বছরের মধ্যেই ১০০ একর জায়গায় ছড়িয়ে যায় পুরো মিলটি। ধীরে ধীরে যা হয়ে ওঠে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম মাধ্যম। ১৯৩৭ থেকে ১৯৪০ সালে ভারতবর্ষে সংঘটিত শ্রমিক ধর্মঘটে মোহিনী মিলের শ্রমিকরা উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। তখন ধীরে ধীরে স্থবির হতে থাকে কর্মচাঞ্চল্য। স্বাধীনতার পর রাষ্ট্রায়ত্ত হলেও দুর্নীতি ও অনিয়ম আর অব্যবস্থাপনায় লোকসানের মুখে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মোহিনী মিল। বর্তমানে মাত্র ২৮ বিঘা জমির উপর কারখানা রয়েছে। বাকি জায়গায় মসজিদ, মন্দির, স্কুল, কলেজ, খেলার মাঠ এবং একটি দাতব্য হাসপাতাল স্থাপন করা হয়েছে। কিছু জমি ও স্থাপনা চলে গেছে প্রভাবশালীদের দখলে। চুরি হয়ে গেছে কারখানার মূল্যবান যন্ত্রাংশ। কুষ্টিয়া শহরটা চলতো মিলের উপরে, প্রায় ২০০০ তাঁত চলতো। স্প্রিং ঘর আছে, তুলা ধুনাই করে সুতো তৈরি হতো। ৫-২ বিঘা আছে, তো মিলটা বন্ধ হয়ে যায়। ওই চা বন্ধ হয়, লস দেখায়, বন্ধ হয়। মোহিনী মিলে এখন কোথায় নাই, এখন বর্তমান খালি কটা ইট পাইট কেলে আছে, এই সব লোহা চুরি হয়ে গেছে। মোহিনী মিলের জায়গা দখলের পর দখল হয়েছে। এখন পর্যন্ত মিলের বিশাল যে জায়গায়, সেখানে মিল সংশ্লিষ্ট কোনো মানুষের আদি নিবাসটুকু খুঁজে পাওয়া যাবে না। সরকার যদি মনে করে যে আমি মোহিনী মিল আবার সে আগের মতন প্রতিষ্ঠা ফিরে আনবো, আস্তে আস্তে ইচ্ছা করলে পরে মোহিনী মিল সে চালাতে পারে এবং প্রতিষ্ঠা তৈরি করতে পারে। একটি মিল ঘিরেই গড়ে উঠেছিল একটি জনপদ। কুষ্টিয়ার বড় একটি অঞ্চলের বসতি, বাজার, স্কুল, হাসপাতাল সবকিছুই ছিল মোহিনী মিল কেন্দ্রিক। নাগরিক সমাজের প্রতিনিধিরা মনে করছেন, শিল্পের বিকাশে ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানকে আগের রূপে ফিরিয়ে আনা জরুরি। মোহিনী মিলটা যদি যে কোনো সরকার যদি নিজে অথবা কাউকে যদি এটা লিজ বা যেভাবে হোক দায়িত্ব দিয়ে যদি এই মিলটাকে প্রতিস্থাপন করতে পারতো, মানুষের কর্মসংস্থান হতো, পাশাপাশি দেশি বিদেশি একটা বিদেশি অর্থ উপার্জনেরও একটা রাস্তা হতো। শিল্প বিপ্লবের আলো ছড়িয়েছিল যে প্রতিষ্ঠান, আজ তা জরাজীর্ণ, পরিত্যক্ত, ইতিহাসের নীরব সাক্ষী। মিলটি এখন পাট মন্ত্রণালয়ের লিকুইডেশন বা অবসায়ন শাখার তত্ত্বাবধানে রয়েছে। সকল জটিলতা কাটিয়ে মিলটি আবার চালু হবে, ফিরবে কর্মচাঞ্চল্য, এমন আশা স্থানীয়দের। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গণতন্ত্র ও মানুষ হত্যাকারী পরাজিত শক্তি আবারও ফিরে আসার আশঙ্কা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ফ্যাসিস্টকে পরাজিত করা সম্ভব হলেও তাদের শিকড় রয়ে গেছে। তা সমূলে উৎপাটন করতে না পারলে আবারও গণতন্ত্র হারিয়ে যাবে। দেশের মানুষ গুম, খুন, নিপীড়নের শিকার হবে। শুক্রবার রাতে রাজধানীর সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতে স্বেচ্ছাসেবী সংগঠন লবেলিয়া আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। পরে চিত্রকর্ম প্রদর্শনী ঘুরে দেখেন রুহুল কবির রিজভী। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনান স্বপন উপস্থিত ছিলেন। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, কিন্তু শিকড় তো রয়েছে। শিকড় সহ যদি আমরা যদি তাকে উৎপাটিত করতে না পারি, তাহলে আবার নতুন করে জাগরণ ঘটতে পারে। পৃথিবীর বিভিন্ন দেশে হয়েছে, তাই বাংলাদেশেও হয়েছে। গণতন্ত্রের বিরোধিতা করেছে, ধ্বংস করেছে,
এবং ধ্বংস করতে গিয়ে তারা নিজের দেশের জনগণের বহু নাগরিককে নির্মমভাবে অদৃশ্য করেছে, গুম করেছে, হত্যা করেছে। বিচার বহির্ভূত হত্যার নামে কত যে তারা খুন জখম করেছে তার কোনো ইয়াত্তা নাই। নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার দীর্ঘদিনের অভিশাপ জলাবদ্ধতা এবং লবণাক্ত পানি। সংকট নিরসনে বামনী নদীতে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ক্লোজার বাঁধের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্প সম্পন্ন হলেও সরাসরি সুফল পাবেন 9 লাখ মানুষ। সুরক্ষিত হবে কয়েকশো কোটি টাকার সম্পদ। মোহাম্মদ সেলিমের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। প্রকৃতির বৈরিতা আর অতিবৃষ্টির কারণে প্রতি বছরই নোয়াখালীর বিস্তীর্ণ অঞ্চলে নেমে আসে জলাবদ্ধতার অভিশাপ। সংকট নিরসনে বামনী নদীতে একটি রেগুলেটর নির্মাণ করা হলেও থামানো যায়নি জোয়ার ভাটার ক্ষয়ক্ষতি। কৃষি জমিতে জলাবদ্ধতা আর লবণাক্ত পানির কারণে ব্যাহত হতো উৎপাদন। তবে সেই দুর্ভোগের দিন এবার ফুরোচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় 415 মিটার দীর্ঘ এবং 10 মিটার গভীর বামনী ক্লোজার বাঁধের নির্মাণ কাজ শুরু হয়। জোয়ার ভাটার বাধা অতিক্রম করে মাত্র 3 মাসের প্রকল্পের কাজ শেষ পর্যায়ে নিয়ে এসেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এবং জনগণের কথা চিন্তা করে এই প্রতিকূল আবহাওয়া, প্রতিকূল পরিবেশ এবং ক্লোজারের জন্য উপযুক্ত সময় না হওয়ার পরও আলটিমেটলি আমরা কাজটাকে কন্টিনিউ করি। দুর্ভোগ লাঘবে সরকারের এই উদ্যোগে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এলাকার সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের নদীভাঙ্গা থেকে অন্তত ফসলি জমিগুলো মানুষের বাড়িঘর রক্ষা হবে। এই বানের লবণহানি যুক্ত বিভিন্ন রূপে জায়গা জমিন ভাঙে, বিভিন্ন মানুষ ক্লান্ত হয়ে গেছে, বিভিন্ন মানুষের জায়গা ছাড়ি দিয়ে চলে যেতে হয়েছে। তার কোনো এক কোয়া জায়গা জমিন কোথাও কোনো জায়গা নাই। ঘর ভাঙা, নদী ভাঙাতে ঘর ভেসে যাওয়া এবং জীবন চলে যাওয়া, সে থেকে রক্ষা পেয়েছে। আমাদের পানিবন্দী ছিল গত 24 এবং 25 সালে মানুষ, সেই পানিবন্দী থেকে আমরা মুক্ত পাবো। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ দ্রুত শেষ করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার স্যার সহ সিনিয়র কর্মকর্তারা 24 ঘন্টা উপস্থিত থেকে প্রায় 20 দিন আমরা অনবরত কাজ করেছি। এটা বাস্তবায়নের করার পরে এখন এটাকে টিকিয়ে রাখা এবং উন্নয়নের জন্য আমরা সার্বিক সহযোগিতা কামনা করছি। বামনী নদীর ক্লোজার বাঁধ নোয়াখালীর অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। দেশের রাজনৈতিক দ্বন্দ্ব, সংঘাত, প্রতিহিংসা ভুলে সবাইকে সাংস্কৃতিক ঐতিহ্য পালনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের কাবাব চত্বরে ফল উৎসব 2026 অনুষ্ঠানের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ফলের পুষ্টিগুণ, বৈচিত্র্য ও ঐতিহ্য সম্পর্কে মানুষকে অবগত করতে জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের এই ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। দেশি ফল নিয়ে এমন আয়োজন দেশের সংস্কৃতিকে আরও ব্যাপকভাবে পরিচিত করতে ভূমিকা রাখবে। সবাইকে দেশি ফল খাওয়ার অভ্যাস গড়ে তোলার প্রতি উৎসাহিত করেন তিনি। শুধুই ক্ষমতা দখল করার জন্য দলাদলি এবং হিংস্র প্রতিযোগিতা, এর মধ্যেই একটা বিনোদন, এটা কোনো সভ্যতার মানদণ্ড হতে পারে না। বরঞ্চ আপনাদের এই ছোট্ট আয়োজনকে, এটাকে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং এটাকে নিচের দিকে নিয়ে যাওয়া, তৃণমূল পর্যায়ে এই মনোজগৎকে নিয়ে যেতে পারাটাই একটা সুস্থ জাতির সুস্থ মনোজগতের প্রমাণ মিলবে। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে বলে অভিযোগ করলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় গণরায় উপেক্ষা করে রাষ্ট্র পরিচালনার ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষণাও দেন জামায়াত আমির। আজমির ইসলামের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে কর্মী সম্মেলনে যোগ দেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বারকে ঘোষণা করেন দলের প্রধান। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র হিসেবে প্রার্থী ঘোষণা করছে। বক্তব্যে তিনি অভিযোগ করেন, জেলা পরিষদের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে বসিয়ে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি। এরপরে
সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। গণরায় উপেক্ষা করে দেশ পরিচালনার ষড়যন্ত্র সবাইকে নিয়ে রুখে দেওয়ার প্রত্যয় জানান ডক্টর শফিকুর রহমান। প্রায় 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিয়েছে। অতএব সরকারকে এই রেফারেন্ডামের যে সংস্কার প্রস্তাব সবগুলো বাস্তবায়ন করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে শত বাধা উপেক্ষা করে জামায়াত অসৎ নেতৃত্বের পরিবর্তন করবে বলে মন্তব্য করেন তিনি। শত বাধা উপেক্ষা করে আমরা অসৎ নেতৃত্বের পরিবর্তন ইনশাআল্লাহ বাংলাদেশে করব। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এ সময় 1174 জনের শরীরে এই রোগের উপসর্গ পাওয়া গেছে। গেল 15 মার্চ থেকে পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন 75,156 জন আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 71,396 জন। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে এই রোগে মৃতের সংখ্যা 670 জনে পৌঁছেছে। দেশে হামে আক্রান্তের হার কিছুটা কমতে শুরু করলেও এখনও কাটেনি শঙ্কা। চলতি বছর এখন পর্যন্ত দেশ জুড়ে হাম ও উপসর্গে প্রাণ হারিয়েছেন 666 জন। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে লাখ। চিকিৎসকরা বলছেন, ইমিউনিটির ঘাটতি থাকলে 9 মাসের আগেও শিশুরা আক্রান্ত হতে পারে। এমনকি টিকা নেয়ার পরও থেকে যায় কিছুটা ঝুঁকি। তাই নিউমোনিয়া বা ডায়রিয়ার মতো জটিলতা এড়াতে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মফিউর রহমানের রিপোর্ট। জ্বরের সাথে শরীরে লালচে র্যাশ বা দানা। রাজধানীসহ সারা দেশেই গত কয়েক মাসে প্রকোপ বেড়েছে হামের। সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে লাখ ছাড়িয়েছে। প্রাণ গেছে 6.5 শতাধিক শিশুর। এখনও রাজধানী হাসপাতালে রোগীর ভিড়। হাম ও নানা উপসর্গ সহ শিশুদের নিয়ে হাসপাতালে চরম উৎকণ্ঠায় অভিভাবকরা। আলহামদুলিল্লাহ হামটা ভালো হয়েছে, এখন হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা আর কি। বাবুর হাম উঠছিল, হামের পর হচ্ছে গিয়া জ্বর আসছিল, জ্বরের পর একটা খিচুড়ির প্রভাব আসছে। এমনি যে বাথরুম আর খাইতে পারতো না, আগে বমি করতো, অন্ত বমি নাই, বাথরুমও কমছে আর হামটাও একটু কমছে। অনেক শিশুরই টিকা দেওয়ার বয়স হয়নি, আবার অনেক শিশুকে টিকা দেওয়া হলেও আক্রান্ত হয়েছে হামে। দেখতেছিলাম আর কি কাশি আর সারতেছে না, পরবর্তীতে কই তাহলে ঢাকা হসপিটাল নিয়ে যাই, পরে এখান থেকে ঢাকা হসপিটাল নিয়ে আসছে। মানে হাম হওয়ার আগে টিকা দিতে পারিনি, হাম হয়েছে, হাম হওয়ার শেষ, হাম হওয়ার 1-2 সপ্তাহ পরেই হামের টিকা দিছে। তারপরে নিউমোনিয়া, শ্বাসকষ্ট দেখা দিছে, তারপরে হসপিটালে আসা লাগছে। তবে কিছুটা স্বস্তির খবর দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশজুড়ে চলমান টিকাদান কর্মসূচি সুফল মিলতে শুরু করেছে মাঠ পর্যায়ে। চিকিৎসকরা বলছেন, আক্রান্তের গ্রাফ এখন কিছুটা ধীরে ধীরে নিচের দিকে। মিজেলসের প্রকোপটা এখন অনেকটা কমে গেছে, মৃত্যুর হারও কমে গেছে। সবাই শুধু হামের কারণে মারা গেছে ব্যাপারটা এরকম না। কিছু হচ্ছে কনফার্ম হাম আর কিছু হচ্ছে সন্দেহজনক হাম, সাসপেক্টেড হাম। ওদের সাথে নিউমোনিয়া ছিল, ওদের আর অন্যান্য উপসর্গ ছিল, অন্যান্য সমস্যা ছিল। সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ দেয়া হলেও চিকিৎসকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতার ঘাটতি। পুষ্টিহীনতা বা ইমিউনিটি কম থাকায় অনেক শিশু 9 মাস বয়স হওয়ার আগেই আক্রান্ত হচ্ছে এই ছোঁয়াচে রোগে। ইদানিং দেখা গেছে যে ওই যেহেতু তার আশেপাশের কারণেও, কন্টাজিয়াসের কারণে এবং তার দুর্বলতার কারণে, অন্যান্য ইমিউনিটি দুর্বলতার কারণে ওদের প্রকোপটা বেড়ে গেছে। 9 মাসের কম বয়সী বাচ্চাদের হচ্ছে। চিকিৎসকদের মতে হাম কেবল সাধারণ কোনো জ্বর নয়, সঠিক সময় ব্যবস্থা না নিলে এটি ডেকে আনতে পারে ফুসফুসের মারাত্মক ইনফেকশন ও নিউমোনিয়া। সাথে তীব্র ডায়রিয়া ও ডিহাইড্রেশনের কারণে শিশুর জীবন পড়তে পারে ঝুঁকিতে। এই হাম মিজাজের কমপ্লিকেশন হিসেবেই চোখের সমস্যা, লাংসের সমস্যা, ডায়রিয়ার সমস্যা, ব্রেইনের সমস্যা, অনেক কিছু হচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলায় 9 ও 15 মাস বয়সে হাম রুবেলার 2 ডোজ টিকা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে আক্রান্ত শিশুকে আইসোলেশনে রাখা এবং জটিলতা দেখা মাত্র হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। সিলেটকে আন্তর্জাতিক মানের পর্যটন ও বিমান যোগাযোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এমপি। শুক্রবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ফুলছড়া চা বাগানে 3 দিন ব্যাপী হারমোনি ফেস্টিভ্যাল সিজন এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সরকারের নতুন পর্যটন উন্নয়ন পরিকল্পনায় সিলেটকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। পাশাপাশি
এ অঞ্চলের অন্যান্য বিমানবন্দর উন্নয়নেও প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। একটা আন্তর্জাতিক মানে তৈরি করতে, ট্যুরিজম বলেন, এয়ারপোর্ট বলেন, সব কিছু যেন আন্তর্জাতিক মানে করতে পারে। কারণ আমি যখন লন্ডনে গিয়েছি তখন সব এখানে সিলেটে যারা ছিলেন সবার দাবি ছিল যে এটা আন্তর্জাতিক এয়ারপোর্ট যেন করা হয়। তাই সেইটা নিয়ে আমরা কাজ করছি। আপনারা অবশ্যই জানেন যে আমরা এই সিলেট এয়ারপোর্টটাকে আমরা আন্তর্জাতিক মানে করার কাজ শুরু হবে আমাদের অঞ্চলেই। পাশাপাশি আপনাদের যে অন্যান্য এয়ারপোর্টগুলি আছে সেগুলি তারপরে কি করা যায় সেদিকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ এগিয়ে নিয়ে যাব। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী সিরাজুল হক মুসলিম হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘদিন পর একত্রিত হয়ে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময় এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। এ সময় তারা স্কুল জীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন এবং ভবিষ্যতে এলামনাই কার্যক্রম আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও ছড়াকার আবু সালে, মেজর আনিসুল ইসলাম সহ 1966 থেকে 2000 সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদক, ইফটিজিং, কিশোর গ্যাং, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুরের পার্বতীপুরে পৌর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী পরবর্তী নেতাকর্মী ও জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সাংগঠনিক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে নানা অনিয়ম, দুর্নীতি ও প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইউপি সদস্য ও এলাকাবাসী। নওগাঁর মান্দা উপজেলার চৌজা ব্রিজ মোড় থেকে তেঁতুলিয়া শেখপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা পাকাকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। দিনাজপুরের পার্বতীপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি, রোপা, আমন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাবলুর উদ্যোগে 2000 অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলাতে মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রংপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তির গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুন্সিরহাট এলাকায় অবস্থিত পলক অটিজম স্কুলে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়ন ও কল্যাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5 বিবির সীমান্তবর্তী রতনপুর স্কুল মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে পলাশগড় যুব সমাজ। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতায় চুক্তির পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত এবং 97 জন আহত হয়েছে। এই সংঘাতের জেরে সুইজারল্যান্ডে নির্ধারিত মার্কিন ইরান কূটনৈতিক বৈঠক স্থগিত করা হয়েছে, যা হরমুজ প্রণালী খুলে দেওয়ার আলোচনাকে অনিশ্চয়তার মুখে ফেলেছে। হামলায় নিজেদের 4 সেনা নিহতের দাবি করে ইসরায়েলি সেনাবাহিনী একে হিজবুল্লাহর যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব বলেছে। অন্যদিকে ইসরায়েলের চরমপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির লেবাননকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার উস্কানিমূলক হুমকি দিয়েছেন। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ইসরায়েলের হামলাকে একটি বিপজ্জনক ও নিন্দনীয় উত্তেজনা বৃদ্ধি হিসেবে নিন্দা জানায়। প্রথম আলো শিরোনাম করেছে, ইসরায়েল জটিলতা বাড়াচ্ছে, সবার আগে নকআউটে মেক্সিকো, প্রধানমন্ত্রীর বেইজিং সফরের রাজনৈতিক ঘনিষ্ঠতায় জোর। এরপরে আছে দৈনিক ইত্তেফাক, বিশ্বজুড়ে স্বস্তি, আছে ভয়ও,
শ্রমবাজারের জন্য মালয়েশিয়া ও অবকাঠামো নির্মাণে চীনের সহায়তা চাইবে বাংলাদেশ। স্কুল জীবন শুরুর আগেই কোচিংয়ে 40 লাখ শিশু, 16 বছর পর প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি বাতিল। সমকালে শিরোনাম, রাজধানীতে হকার 6 লাখ, বসার ব্যবস্থা 4000-এর। 2 ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর। লেবাননে হামলায় থমকে গেল ইরান যুক্তরাষ্ট্র আলোচনা। এরপরে আছে যুগান্তর, চালুর আগেই ঋণের ধাক্কা, শাহজালাল বিমানবন্দরে 3rd টার্মিনাল। বগুড়ার ঘটনা নিয়ে সরকারে অস্বস্তি, আফ্রিকার হাতি কি পারবে জার্মান ট্রেন থামাতে। সর্বশেষ আছে আমার দেশ, শিরোনাম করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজনীতিকীকরণ, ঢাকা বেইজিং কৌশলগত সম্পর্কে নতুন ভিডিও, সেচের জন্য সূর্য নির্ভর পরিকল্পনা সরকারের। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বিশ্ব শরণার্থী দিবস আজ। কক্সবাজারে আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন, অগ্রগতি নেই প্রত্যাবাসনে, চরম বিপাকে বাংলাদেশ। বন্ধ থাকা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মোহিনী মিল চালুর দাবি স্থানীয়দের, কর্মসংস্থান তৈরি সহ বস্ত্রশিল্পে নতুন দিগন্তের উন্মোচনের আশা। 1 বছরে হামে প্রাণ গেল 666 জনের, লাখের বেশি আক্রান্ত, টিকাদান জোরদার, অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।